প্রবৃদ্ধির আগামী অর্থ বছরে সেটা 5.5 হিসাব করা হয়েছে এবং যা 2025 অর্থাৎ চলতি অর্থ বছরের যে সংশোধিত লক্ষ্যমাত্রা সেখানে 5% করা হয়েছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা কিছুদিন আগে যে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে একটা প্রভিশনাল জিডিপি গ্রোথের এস্টিমেট করেছে সেখানে দেখা যাচ্ছে যে সেটা হবে 2025 সালের জন্য 4%। তো এখানে 5% রিভাইজ বাজেটে সেটার সাথে একটা বিরাট গ্যাপ রয়েছে। সেটা কিভাবে অর্জন করা হবে সেটা কিন্তু স্পষ্ট নয়। অন্যতম বিষয় হচ্ছে যে বিনিয়োগ এবং জিডিপির আকারে বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে এক ধরনের যে স্থবিরতা 23-24% মধ্যে বহুদিন থেকে আটকে আছে, সেটি একটি উদ্বেগের বিষয়। সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরেও সামান্য একটু লক্ষ্যমাত্রাটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরেও যে বর্তমানে যে চলমান অর্থনৈতিক অবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কাটিয়ে উঠে বিনিয়োগ কতখানি বাড়ানো যাবে সেটাও কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যায়। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যেটা রাখা হয়েছে 6.5%, কিন্তু আমরা জানি যে এখন এটা মূল্যস্ফীতির সাধারণ পয়েন্ট টু পয়েন্ট বেসিসে অর্থাৎ মাস ভিত্তিকে সেটা যদিও 9% নেমে এসেছে, মে মাসে 9.5%, কিন্তু যদি যখন আমরা পুরো অর্থ বছরেরটা বিবেচনা করি তখন কিন্তু 12 মাসের একটা অ্যাভারেজ, এবং সেই 12 মাসের অ্যাভারেজটা কিন্তু মে মাসে 10.1% রয়েছে। সুতরাং অর্থ বছর 25-এর শেষে এবং অর্থ বছর 26-এর শেষে 6.5% অর্জন করতে হলে অনেক একটা কষ্টকর হবে, এবং এই প্রক্ষেপণটা একটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ মনে হয়, যদি না এটার বিপরীতে আরও অনেক ধরনের আমরা পরবর্তীতে আলোচনা করব যে মুদ্রানীতি, রাজস্ব নীতি এবং বাজার ব্যবস্থা সবগুলো একসাথে যদি কাজ করে ভালোভাবে, তা না হলে এটা কষ্টকর হবে। অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এই বৈধতার ফলে এটা দেওয়া হয়েছে যে বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট সেটা ক্রয় করতে গেলে তো অপ্রদর্শিত আয় দেখিয়ে এবং এটা বর্ধিত হারে স্পেশাল বিশেষ কর দিয়ে সেটা ব্যবহার করা যাবে। এবং কিন্তু আপনারা জানেন যে সিপিডি বরাবরই বলে এসেছে যে অপ্রদর্শিত অর্থ অর্থাৎ যেটাকে আমরা কালো টাকা বলে থাকি, কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত। সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না, এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি, এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। শিক্ষা খাতের বাজেটের বরাদ্দ জিডিপির 2% মধ্যেই কিন্তু রয়েছে, এবং 1.5, 1.6 কিংবা 7 সর্বোচ্চ এর মধ্যেই কিন্তু চলাচল করছে। অথচ অন্যান্য স্বল্পোন্নত দেশে অনেক দেশই কিন্তু তারা এই 2% কিংবা 2%-এর উপরে। আমরা একটা তথ্য যেগুলো 2023 পর্যন্ত তথ্য পাওয়া গেছে, সেইখানে আমরা দেখি যে 2016 থেকে 2023 এই সময়ে যেই শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু তৃতীয় নিম্নতম। তো অন্যান্য 39টা দেশ, স্বল্পোন্নত দেশ অন্তত, তারা এই 2 কিংবা 2-এর বেশি বরাদ্দ করে থাকে। আমি বরাদ্দের দিকে যাচ্ছি, মানে এটার অর্থ এই না যে আমরা বাস্তবায়নের দিকেও আমরা কিন্তু খুব চিন্তিত, কারণ বরাদ্দ কম হওয়ার আরও একটি কারণ থাকে যে অনেক মন্ত্রণালয় সেগুলো কিন্তু ব্যয় করতে পারে না। শিক্ষার পাশাপাশি আমরা চলে যাই স্বাস্থ্যের দিকে, কারণ সময় খুব কম। সেটা হচ্ছে যে এখানে বাজেটের অ্যালোকেশন যদি দেখি তাহলে একটু বেড়েছে, এবং কিন্তু আমরা দেখি যে ডেভেলপমেন্ট বাজেটে আবার যে উন্নয়ন বাজেটে সেখানে কম বেড়েছে, আর অনুন্নয়ন খাতে সেখানে বেড়েছে। সেটি একটি চিন্তার বিষয় যে যেটা ব্যয়টা বাড়ে সেটার গুণগত মান কেমন সেটাও কিন্তু আসলে চিন্তার বিষয় রয়ে যায়। এবং জিডিপির আকারে এখানে আরও একটু খারাপ অবস্থা, সেটা হচ্ছে যে এটা কিন্তু 1%-এর কম। 2025-এ 0.75% ছিল, এটা আরও কমে 0.67%। তো এই ধরনের একটা বরাদ্দ দিয়ে আমরা কী ধরনের স্বাস্থ্যসেবা আশা করতে পারি সেটা কিন্তু সহজেই অনুমেয়।